আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ হেলাল উদ্দিন, সহকারী শিক্ষক, বাওয়ানী আদর্শ বিদ্যালয়, ডেমরা, ঢাকা। প্রিয় শিক্ষার্থী, অভিভাবকবৃন্দ এবং ক্লাস যারা দেখছেন সবাইকে বাওয়ানী আদর্শ অনলাইন স্কুলের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি। তো আজকের আমার পাঠদানের বিষয় হলো অষ্টম শ্রেণীর বিজ্ঞান ষষ্ঠ অধ্যায়ের পরমাণু গঠন। এই অধ্যায়ের আমি আরেকটি ক্লাস নিয়েছি, এটি হলো এই অধ্যায়ের দ্বিতীয় ক্লাস। আজকে যে বিষয়গুলো নিয়ে আলোচনা করব সেগুলো হলো আইসোটোপের ধর্ম, ব্যবহার, পরমাণুতে ইলেকট্রন বিন্যস্ত, ইলেকট্রন বিন্যাস, এই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করব। আমরা বিগত ক্লাসে পড়েছিলাম যে আইসোটোপ, আইসো কথার অর্থ একই, আর টোপের প থেকে হলো প্রোটন, অর্থাৎ একই প্রোটন, মানে প্রোটন সংখ্যা একই, প্রোটন বা পারমাণবিক সংখ্যা একই কিন্তু ভর সংখ্যা ভিন্ন, তাদেরকে পরস্পরের আইসোটোপ বলে। আবার বলছি, যেসব মৌলের প্রোটন বা পারমাণবিক সংখ্যা একই কিন্তু ভর সংখ্যা ভিন্ন, তাদেরকে পরস্পরের আইসোটোপ বলে। তো আইসোটোপের ধর্ম ও ব্যবহার। আইসোটোপের ধর্ম ও আইসোটোপের ধর্ম। আইসোটোপের ধর্ম। একই মৌলের বিভিন্ন আইসোটোপের প্রোটন ও ইলেকট্রন সংখ্যা সমান বলে আইসোটোপের ধর্মের তেমন কোনো পার্থক্য নেই। তবে যেহেতু ভর সংখ্যা আলাদা, তাই সহজে তাদের শনাক্ত করা যায়। আবার বলছি, আইসোটোপের ক্ষেত্রে প্রোটন সংখ্যা বা পারমাণবিক সংখ্যা একই কিন্তু ভর সংখ্যা ভিন্ন হওয়ার কারণে তাদের ধর্মের ভিতরে তেমন কোনো পার্থক্য নেই, কিন্তু ভর সংখ্যা ভিন্ন হওয়ার কারণে এদের সহজে শনাক্ত করা যায়। তো আইসোটোপের ধর্ম ও এবার আসবো আইসোটোপের ব্যবহার। আইসোটোপ বিভিন্ন কাজে ব্যবহার করতে পারি। ধরো, চিকিৎসা ক্ষেত্রে, আইসোটোপের কি ব্যবহার রয়েছে লক্ষ্য করো। বিভিন্ন রোগ নির্ণয় ও নিরাময়ে আইসোটোপ ব্যবহার করা হয়। কোনো ক্ষুদ্র রক্তনালী ক্ষতিগ্রস্ত হলে রক্তনালী কোথায় ক্ষতিগ্রস্ত হয়েছে তা আইসোটোপ পাঠিয়ে, এক ধরনের রশ্মি পাঠিয়ে শনাক্ত করা হয়। এছাড়া ক্যান্সার কোষ ধ্বংস করার জন্য আইসোটোপের জুড়ি নেই, অর্থাৎ ক্যান্সার রোগ ধ্বংস করার জন্য আইসোটোপ ব্যবহার করা হয়। তেজকে রশ্মি ব্যবহার করে ডাক্তারি রক্তপাতি যে যন্ত্রপাতিগুলো আছে ডাক্তারের, সেগুলা জীবাণুমুক্ত করা হয়। তাহলে আমরা কয়টা জিনিস পড়লাম এখানে? আইসোটোপ ব্যবহার করে কোনো রক্তনালী ক্ষতিগ্রস্ত হলে সেটি কোথায় ক্ষতিগ্রস্ত হয়েছে সেটি শনাক্ত করা যায়। 2 নাম্বার আমরা পড়লাম যে আইসোটোপ ব্যবহার করে ক্যান্সার কোষ শনাক্ত করা হয়। আরেকটা জিনিস পড়লাম যে আইসোটোপ ব্যবহার করে ডাক্তারের যে যন্ত্রপাতি আছে সেগুলা পরিষ্কার করা হয়, জীবাণুমুক্ত করা হয়। তাহলে চিকিৎসা ক্ষেত্রে আইসোটোপের ব্যবহার আমরা পড়লাম। এবার আসো কৃষি ক্ষেত্রে। 2 নাম্বার, কৃষি ক্ষেত্রে আইসোটোপের কি ব্যবহার রয়েছে? খেয়াল করে দেখো যে কৃষি ক্ষেত্রে পতঙ্গ নিয়ন্ত্রণে আইসোটোপ ব্যবহার করা হয়। কৃষি ক্ষেত্রে পতঙ্গ কিন্তু কৃষি ফসলের জন্য হুমকি স্বরূপ। এই পতঙ্গ নিরাময়ের জন্য তেজস্ক্রিয় আইসোটোপ ব্যবহার করা হয়। এছাড়া কখন ফসলে কি রকম সার দিতে হবে সেটাও তেজস্ক্রিয় আইসোটোপ দিয়ে ব্যবহার শনাক্ত করা সম্ভব বা জানা সম্ভব। তাহলে কৃষি ক্ষেত্রে আমরা পড়লাম যে কৃষি ক্ষেত্রে পতঙ্গ নিরাময়ে তেজস্ক্রিয় আইসোটোপ ব্যবহার করা হয়। নাম্বার 1, পতঙ্গ নিরাময়ে তেজস্ক্রিয় আইসোটোপ ব্যবহার করা হয়। 2 নাম্বার পড়লাম যে ফসলে কখন কি রকম সার দিতে হবে সেটা তেজস্ক্রিয় আইসোটোপ থেকে জানা সম্ভব। তাহলে কৃষি ক্ষেত্রে আমরা আইসোটোপের ব্যবহার জানলাম। এবার আসো খাদ্যদ্রব্য সংরক্ষণে। খাদ্যদ্রব্য সংরক্ষণে খাদ্যদ্রব্য সংরক্ষণে ব্যাকটেরিয়া সহ অনেক জীবাণু তেজস্ক্রিয় রশ্মিতে মারা যায়। তাই তেজস্ক্রিয় রশ্মি ব্যবহার করে খাদ্যদ্রব্য ও ফলমূল জীবাণুমুক্ত করে সহজে সংরক্ষণ করা যায়। কি পড়লাম আমরা খাদ্যদ্রব্য সংরক্ষণে? ব্যাকটেরিয়া সহ অনেক জীবাণু তেজস্ক্রিয় রশ্মির কারণে মারা যায়, তাই খাদ্যদ্রব্য সংরক্ষণে তেজস্ক্রিয় রশ্মির অনেক গুরুত্ব রয়েছে, আইসোটোপের অনেক গুরুত্ব রয়েছে। এবার আসো ভূতাত্ত্বিক
ভূতাত্ত্বিক ও বৈজ্ঞানিক গবেষণার কাজে ভূতাত্ত্বিক বৈজ্ঞানিক গবেষণার কাজে ভূতাত্ত্বিক বৈজ্ঞানিক গবেষণার কাজে তোমরা অনেক সময় খবরে শুনে থাকো যে কোনো দেশে কয়েক কোটি বছরের পুরানো ফসিল পাওয়া গেছে। তোমরা অনেক সময় খবরে শোনো যে কোনো একটি দেশে কয়েক বছরের পুরানো ফসিল পাওয়া গিয়েছে। এখন ফসিল কথার অর্থ কি? ফসিল বলতে মৃত প্রাণী বা উদ্ভিদকে বোঝায়। তাহলে ফসিলটা কি? আমরা এখন ফসিল সম্পর্কে জানবো যে ফসিলটা কি। তাহলে ভূতাত্ত্বিক গবেষণার কাজে আমরা কি বললাম? তোমরা অনেকে খবরে শুনে থাকো যে কোনো একটি দেশে অনেক পুরানো একটি ফসিল পাওয়া গেছে। এখন ফসিল সম্পর্কে একটু আমরা জানবো যে ফসিল জিনিসটা কি। ফসিল হলো মৃত প্রাণী বা উদ্ভিদের একটি অংশ যেটি পাথরে পরিণত হয় এমন বস্তুকে বোঝায়। কি বলছি? ফসিল হলো মৃত প্রাণী বা উদ্ভিদের এমন একটি অংশ যেটি নষ্ট হওয়ার পরিবর্তে পাথরে পরিণত হয়, সেটি হলো ফসিল। তাহলে ফসিল হলো মৃত উদ্ভিদ বা প্রাণীর এমন একটি অংশ যা পচার পরিবর্তে, ধ্বংস হওয়ার পরিবর্তে জমে পাথরে পরিণত হয় এমন এক ধরনের বস্তু। ল্যাটিন শব্দ ফসিস থেকে ফসিল কথাটি এসেছে। ল্যাটিন শব্দ ফসিস, লাতিন শব্দ কি বললাম? লাতিন শব্দ ফসিস, লাতিন শব্দ ফসাস, লাতিন শব্দ ফসাস থেকে ফসিল কথাটি এসেছে। লাতিন শব্দ ফসাস থেকে ফসিল কথাটি এসেছে। ফসিল কথাটি এসেছে। ফসিল অর্থ উত্তোলন করা। আরেকটা বিষয় এখানে আমরা জানবো যে ফসিল অর্থ উত্তোলন করা। ফসিলের বাংলা শব্দ হলো জীবাশ্ম। বাংলা শব্দ হলো কি? জীবাশ্ম। তাহলে ফসিলের বাংলা শব্দ হলো জীবাশ্ম। এটাকে আমরা জীবাশ্মকে লিখতে পারি, জীবাশ্ম হলো জীব যোগ অশ্ম, জীব যোগ অশ্ম, অর্থাৎ জীবের অশ্ম যেটি নষ্ট হওয়ার পরিবর্তে জমে কঠিনে পরিণত হয় এমন বস্তু, অর্থাৎ জীবের অশ্ম এটি নষ্ট হওয়ার পরিবর্তে জমে কঠিনে পরিণত হয় এমন একটি বস্তু। তাহলে ফসিল সম্পর্কে আমরা জানলাম যে অনেক সময় আমরা খবরে শুনি যে কোনো একটি দেশে কয়েক হাজার বছরের পুরনো ফসিল পাওয়া গেছে। ফসিল অর্থ মৃত উদ্ভিদ বা প্রাণীর অংশ যেটি গলার পরিবর্তে, নষ্ট হওয়ার পরিবর্তে জমাট বেঁধে এক ধরনের শক্ত পাথরে পরিণত হয়, সেটি হলো ফসিল। আমরা ফসিলটি কত বছরের পুরনো সেটি তেজস্ক্রিয় আইসোটোপের ক্ষয় থেকে নির্ণয় করতে পারি। এবার পরমাণুতে ইলেকট্রন বিন্যস্ত, পরমাণুতে ইলেকট্রন কিভাবে বিন্যস্ত থাকে সেই বিষয়টি নিয়ে আমরা আলোচনা করব। তোমরা খেয়াল করে দেখো, পরমাণুতে ইলেকট্রন বিন্যস্ত, পরমাণুতে ইলেকট্রন কিভাবে বিন্যস্ত থাকে এই বিষয়টি নিয়ে আমরা আলোচনা করব।
পরমাণুতে ইলেকট্রন নিউক্লিয়াসকে কেন্দ্র করে চতুর্দিকে আবর্তিত হয়। পরমাণুতে ইলেকট্রন নিউক্লিয়াসকে কেন্দ্র করে চতুর্দিকে আবর্তিত হয় কক্ষপথে। এখন কোন কক্ষপথে কয়টি ইলেকট্রন থাকবে তা আমরা একটি সূত্রের সাহায্যে সহজে ব্যাখ্যা করতে পারি। ধরো হাইড্রোজেন একটি মৌল যার পারমাণবিক সংখ্যা হলো 1, এটার ইলেকট্রন বিন্যাস করলে সর্বশেষ শক্তি স্তরে একটি ইলেকট্রন থাকে। আবার হিলিয়াম এর পারমাণবিক সংখ্যা হলো 2, এটার ইলেকট্রন বিন্যাস করলে সর্বশেষে দুটি থাকে। আবার লিথিয়ামের পারমাণবিক সংখ্যা 3, এটার ইলেকট্রন বিন্যাস করলে প্রথম শক্তি স্তরে দুটি থাকে, দ্বিতীয় শক্তি স্তরে একটি থাকে। এরকম ভাবে হাইড্রোজেন, হিলিয়াম, লিথিয়াম, বেরিলিয়াম, বোরন, কার্বন ইত্যাদি ইলেকট্রন বিন্যাস হয়ে থাকে। এখন কোন শক্তি স্তরে কয়টা ইলেকট্রন থাকবে তা আমরা আমাদের নিশ্চিত করতে হলে একটি সূত্রের ধারণা নিতে হবে। সূত্রটি হলো 2n²। 2n² একটি সূত্র। পরমাণুতে ইলেকট্রন কোন কক্ষপথে কয়টি ইলেকট্রন থাকবে 2n² সূত্রের সাহায্যে আমরা সহজে ব্যাখ্যা করতে পারি। n = 1 হলে 2n² সমান 2 × 1² সমান 2, অর্থাৎ প্রথম কক্ষপথে দুটি ইলেকট্রন থাকে। তাহলে প্রথম কক্ষপথে ইলেকট্রন, প্রথম কক্ষপথে কয়টি ইলেকট্রন থাকবে? দুটি ইলেকট্রন। n সমান 2 হলে খেয়াল করে দেখো 2n² সমান 2 × 2², অর্থাৎ 2 × 4 আর 2 × 8। তাহলে এটা হলো দ্বিতীয় কক্ষপথে ইলেকট্রন, অর্থাৎ দ্বিতীয় কক্ষপথে 8টি ইলেকট্রন থাকে। এবার n সমান 3 হলে 2n² সমান 2 × 3², 3² 9 আর 2 গুণ করলে হয় 18। এটি হলো তৃতীয় কক্ষপথে ইলেকট্রন, অর্থাৎ তৃতীয় কক্ষপথে 18টি ইলেকট্রন থাকে। আবার n সমান 4 হলে খেয়াল করে দেখো n সমান 4 হলে 2n² সমান 2 × 4² 32, অর্থাৎ চতুর্থ কক্ষপথে ইলেকট্রন থাকবে 32টি। পরমাণুতে ইলেকট্রন এভাবে বিন্যাস থাকে, অর্থাৎ প্রথম শক্তি স্তরে 2টি, দ্বিতীয় শক্তি স্তরে 8টি, তৃতীয় শক্তি স্তরে 18টি, চতুর্থ শক্তি স্তরে 32টি। পরমাণুতে ইলেকট্রন এভাবে বিন্যস্ত থাকে। এখন ইলেকট্রন বিন্যাস সম্পর্কে আমাদের জানতে হলে পারমাণবিক সংখ্যাগুলো অবশ্যই জানা থাকতে হবে। পারমাণবিক সংখ্যাগুলো অবশ্যই জানা থাকতে হবে। ধরো একটা বিষয়, এটা হলো মৌলের নাম, তারপর হলো পারমাণবিক সংখ্যা, পারমাণবিক সংখ্যা লাগবে। তারপরে প্রতীক, আমরা মৌলের প্রতীক দিয়ে প্রকাশ করব পারমাণবিক সংখ্যা, আর এই পাশে দিয়ে আমরা ইলেকট্রন বিন্যাস। খেয়াল করে দেখো মৌল হলো ধরো হাইড্রোজেন পারমাণবিক সংখ্যা হলো 1, ইলেকট্রন বিন্যাস হলো 1। মৌলের নাম হলো হিলিয়াম, সেটির পারমাণবিক সংখ্যা হলো 2, ইলেকট্রন হলো 2টা। মৌল হলো লিথিয়াম, সেটির পারমাণবিক সংখ্যা হলো, লিথিয়ামের পারমাণবিক সংখ্যা 3, আর এটার ইলেকট্রন বিন্যাস হলো 2, 1। অর্থাৎ প্রথম শক্তি স্তরে 2টি ইলেকট্রন থাকবে, পরে ইলেকট্রন যদি বেশি হয় তাহলে দ্বিতীয় শক্তি স্তরে থাকবে। তাহলে প্রথম শক্তি স্তরে 2টি, সেটি পূর্ণ হয়ে গেছে। পরবর্তী শক্তি স্তরে ধারণ ক্ষমতা আমার 8টি আছে, কিন্তু ইলেকট্রন তো আমার আছে 1টি, তাই দ্বিতীয় শক্তি স্তরে 1টি। 1 হাইড্রোজেন, 2 হিলিয়াম, 3 লিথিয়াম। 4 হলো বেরিলিয়ামের পারমাণবিক সংখ্যা হলো 4, ইলেকট্রন হলো 2, 2। 5 হলো বোরনের পারমাণবিক সংখ্যা 5, এটার ইলেকট্রন হলো 2, 3। 1 হাইড্রোজেন, 2 হিলিয়াম, 3 লিথিয়াম, 4 বেরিলিয়াম, 5 বোরন। 6 হলো কার্বন, পারমাণবিক সংখ্যা 6, ইলেকট্রন হলো 2, 4। 7 হলো নাইট্রোজেন, পারমাণবিক সংখ্যা, ইলেকট্রন হলো 2, 5। 8 হলো অক্সিজেন,
পারমাণবিক সংখ্যা 8, ইলেকট্রন থাকবে 2 6। 9 হলো ফ্লোরিন, পারমাণবিক সংখ্যা হলো 9, ইলেকট্রন হলো 2 7। 10 হলো নিয়ন, পারমাণবিক সংখ্যা হলো 10, ইলেকট্রন হলো 2 8। 2 8। নিয়নটা দেখা যাচ্ছে না, নিয়নের পারমাণবিক সংখ্যা 10, ইলেকট্রন হলো 2 8। এভাবে 1 থেকে 20 পর্যন্ত পারমাণবিক সংখ্যা তোমাকে মুখস্থ করতে হবে কষ্ট করে। 1 থেকে 20 পর্যন্ত। আমরা এখানে 10টা দিলাম, 1 হাইড্রোজেন, 2 হিলিয়াম, 3 লিথিয়াম, 4 বেরিলিয়াম, 5 বোরন, 6 কার্বন, 7 নাইট্রোজেন, 8 অক্সিজেন, 9 ফ্লোরিন, 10 নিয়ন। এই 10টি, আরো 10টি দিব আমরা। তাহলে তোমাকে মুখস্থ করতে হবে কয়টি? 10টি মুখস্থ করতে হবে পারমাণবিক সংখ্যা সহ। আমরা 10 পর্যন্ত লিখলাম। এবার ধরো 11 হলো সোডিয়াম। সোডিয়ামের পারমাণবিক সংখ্যা 11, ইলেকট্রন বিন্যাস কিভাবে হবে? 2 8 1। অর্থাৎ প্রথম শক্তি স্তরে 2টি, দ্বিতীয় শক্তি স্তরের আমরা জানি ধারণ ক্ষমতা 8টি, তার চেয়ে একটি ইলেকট্রন বেশি, সেটা তৃতীয় শক্তি স্তরে যাবে। 12 হলো ম্যাগনেসিয়াম, পারমাণবিক সংখ্যা 12 ম্যাগনেসিয়াম, সেটি প্রথম শক্তি স্তরে 2টি ইলেকট্রন, দ্বিতীয় শক্তি স্তরে 8টি, তৃতীয় হলো 2টি। 13 হলো অ্যালুমিনিয়াম, 13 পারমাণবিক সংখ্যা, প্রথম শক্তি স্তরে 2টি, দ্বিতীয় হলো 8টি, তৃতীয় হলো 3টি। 14 হলো সিলিকন, প্রথম শক্তি স্তরে ইলেকট্রন হলো 2টা, দ্বিতীয় 8টা, তৃতীয় হলো 4টা। 15 হলো ফসফরাস, তো প্রথম শক্তি স্তরে ইলেকট্রন হবে 2টা, দ্বিতীয় 8টা, এটা হলো 5টা। 16 হলো সালফার, পারমাণবিক সংখ্যা 16, প্রথম শক্তি স্তরে 2টি, দ্বিতীয় শক্তি স্তরে 8টি, পরে হলো 6। 17 হলো ক্লোরিন, খেয়াল করে দেখো ক্লোরিন, 2 8 7। 18 হলো আর্গন, 2 8 8। 19 হলো পটাশিয়াম, তাহলে 2 8 8 1। 20 হলো ক্যালসিয়াম, তাহলে এটা হলো 2 8 8 2। এখানে ক্যালসিয়াম আর পটাশিয়ামের ক্ষেত্রে একটু সমস্যা লক্ষ্য করা যাচ্ছে, তোমরা খেয়াল করে দেখো। বাকি সব ঠিক আছে, 2n² সূত্রের সাহায্যে সবকিছুই ঠিক আছে, কিন্তু পটাশিয়াম আর ক্যালসিয়ামের ক্ষেত্রে একটু সমস্যা লক্ষ্য করা যাচ্ছে। তোমরা একটু খেয়াল করে দেখো, আমি ওই দুটো রেখে দিই। ইলেকট্রন বিন্যাসের আরেকটি নিয়ম আছে। ধরো পটাশিয়াম 19, 1 থেকে 18 পর্যন্ত মৌলের ইলেকট্রন বিন্যাস সহজে 2n² সূত্রের সাহায্যে ব্যাখ্যা করা যায়। কি বলছি? পারমাণবিক সংখ্যা 1 থেকে 18 পর্যন্ত মৌলের ইলেকট্রন বিন্যাস 2n² সূত্রের সাহায্যে সহজে ব্যাখ্যা করা যায়। তার পরবর্তী মৌলের ইলেকট্রন বিন্যাস করতে হলে আমাদের আরেকটি সূত্র নিতে হয়, সেটি হলো সূত্রটা আমি একটু ব্যাখ্যা করে দেই তোমাদের। 1s 2s 2p 3s 3p 4s। খেয়াল করে দেখো, এটি 9 এ আছে বিস্তারিত, তোমাদের জাস্ট একটু ইলেকট্রনের ক্ষেত্রে আমি ব্যাখ্যা করে দিচ্ছি। s এর ধারণ ক্ষমতা হলো 2, p এর ধারণ ক্ষমতা 6, s এর 2, p এর হলো 6, তাহলে কয়টা হলো? 10টা 12 18 19। অর্থাৎ পটাশিয়ামের সর্বশেষ শক্তি স্তরের ইলেকট্রন আছে একটি, এই জন্য পটাশিয়ামের যোজনী 1। আর ক্যালসিয়ামের ক্ষেত্রেও খেয়াল করে দেখো, তোমাদের বইয়ে এই জন্য 1 থেকে 18 পর্যন্ত মৌলের পারমাণবিক সংখ্যা দেওয়া আছে, আর এটার উপর ভিত্তি করে ইলেকট্রন বিন্যাস করা হয়েছে। এটা সর্বশেষ শক্তি স্তরে 2টি ইলেকট্রন আছে। এখান থেকে খেয়াল করে দেখো যে প্রথম শক্তি স্তরে ইলেকট্রন 2টা, দ্বিতীয় শক্তি স্তরে 8টা, তৃতীয় শক্তি স্তরে আছে 8টা, চতুর্থ শক্তি স্তরে আছে 1টা। আবার প্রথম শক্তি স্তরে 2টা, দ্বিতীয় শক্তি স্তরে 8টা, তৃতীয় শক্তি স্তরে 8টা, চতুর্থ শক্তি স্তরে 2টা। আমি এই সূত্র অনুযায়ী ইলেকট্রন বিন্যাস করেছি। এটা হলো আউফবাউ নীতি। এই নীতি অনুযায়ী ইলেকট্রন বিন্যাস করে 18 এবং 19 এবং 20 পারমাণবিক সংখ্যা বিশিষ্ট মৌলে আমরা ইলেকট্রন বিন্যাস করলাম। এবার পরমাণুতে ইলেকট্রন বিন্যাস করে মৌলগুলা কিভাবে পরস্পরের সাথে যুক্ত হতে পারে
ইলেকট্রন বিন্যাসের মাধ্যমে পরমাণুতে কিভাবে যুক্ত হতে পারে, যেমন সোডিয়ামের পারমাণবিক সংখ্যা হলো 11, ইলেকট্রন বিন্যাস করলে 2 8 1। ক্লোরিন পারমাণবিক সংখ্যা হলো 17, ইলেকট্রন বিন্যাস করলে পাই 2 8 7। তোমরা খেয়াল করে দেখো, আমরা পর্যায় সারণীর 18 নং গ্রুপ, সেটি তোমাদের বইয়ে নাই, বলি কিছু নিষ্ক্রিয় মৌল আছে, সেটা পর্যায় সারণীর 18 নং গ্রুপে অবস্থিত। তো নিষ্ক্রিয় মৌলগুলো হলো তাদের সর্বশেষ শক্তি স্তরে ইলেকট্রন দ্বারা পূর্ণ থাকে, এই জন্য এই মৌলগুলা কোনো বন্ধনে অংশগ্রহণ করে না এবং নিজেদের মধ্যেও কোনো বন্ধন হয় না, অর্থাৎ কোনো যৌগ গঠন করে না। ধরো সোডিয়ামের সর্বশেষ শক্তি স্তরে 1টি ইলেকট্রন আছে, আর ক্লোরিনের সর্বশেষ শক্তি স্তরে 7টা ইলেকট্রন আছে। মৌলগুলা যখন বন্ধনে অংশগ্রহণ করার পূর্ব শর্ত হলো মৌলগুলার স্থিতিশীলতা অর্জন করা, অর্থাৎ ইলেকট্রন ত্যাগ করে গ্রহণ করে তার সর্বশেষ শক্তি স্তরে নিষ্ক্রিয় গ্যাসের মতো কাঠামো অর্জন করে সে যৌগ গঠন করতে পারে। ধরো সোডিয়ামের সর্বশেষ শক্তি স্তরে 1টি ইলেকট্রন আছে, 1টি ইলেকট্রন সে যদি দান করে, বাদ দিয়ে দেয়, ধরো সোডিয়াম তার সর্বশেষ শক্তি স্তরে একটা ইলেকট্রনকে ই দিয়ে প্রকাশ করি, বাদ দেওয়া মানে মাইনাস করা, বাদ দিলে সোডিয়াম প্লাস হয়ে যায়। আবার বলছি, আমরা অনেক সময় দান খয়রাত করি, দান করলে কি হয়, আসলে সম্পত্তি বৃদ্ধি পায়, দান করলে সম্পত্তি বাড়ে। তার মানে ইলেকট্রন যদি দান করা হয়, দান করলে ইলেকট্রন Na প্লাস হয়ে গেল, দান করলে কি হলো, প্লাস হলো। আর সোডিয়ামের 1টি ইলেকট্রন দান করে দিল, দান করার ফলে তার ইলেকট্রন সংখ্যা থাকে কয়টা, 10টা। তোমরা বলো তো 10টা কোন নিষ্ক্রিয় গ্যাসের ইলেকট্রন কাঠামো? হ্যাঁ, 10টা হলো নিয়ন নিষ্ক্রিয় গ্যাসের ইলেকট্রন কাঠামো, নিয়নের ইলেকট্রন কাঠামো। পারমাণবিক সংখ্যা 10 যে মৌলটা, সেটি হলো নিয়ন, এটি একটি নিষ্ক্রিয় গ্যাস। তো সোডিয়াম 1টি ইলেকট্রন দান করে নিকটবর্তী নিষ্ক্রিয় গ্যাসের মতো কাঠামো অর্জন করলো, অর্থাৎ নিয়নের ইলেকট্রন কাঠামো অর্জন করলো। তাহলে কি হলো, নিয়ন এর ইলেকট্রন কাঠামো, নিয়নের ইলেকট্রন কাঠামো অর্জন করলো। আর ক্লোরিন সর্বশেষ শক্তি স্তরে সোডিয়াম যে ইলেকট্রনটা দান করলো, সেটি যদি ক্লোরিন গ্রহণ করে তাহলে কি হবে, খেয়াল করে দেখো, ক্লোরিন গ্রহণ করলো, আমরা জানি গ্রহণ করলে কমে, দান করলে বাড়ে, গ্রহণ করলে কমে, এটা মনে রাখো। দান করলে কি বাড়ে, আর গ্রহণ করলে কমে। তার ইলেকট্রন ক্লোরিন একটি গ্রহণ করে সে ঋণাত্মক আয়নে পরিণত হলো। তাহলে ক্লোরিনের পারমাণবিক সংখ্যা ছিল 17, 1টি ইলেকট্রন সোডিয়াম থেকে গ্রহণ করে হলো 18 হলো আর্গন এর ইলেকট্রন কাঠামো, আর্গনের ইলেকট্রন কাঠামো সে অর্জন করে সে যৌগ গঠন করে। খেয়াল করে দেখো, সোডিয়াম প্লাস ক্লোরিন, ইলেকট্রন মাইনাস প্লাস কাটা যাবে, এখানে থাকে Na প্লাস প্লাস Cl মাইনাস, বা সোডিয়াম ক্লোরাইড। অর্থাৎ সোডিয়াম তার সর্বশেষ শক্তি স্তরে ইলেকট্রন দান করেছে, ক্লোরিন সেই ইলেকট্রন গ্রহণ করে তারা যৌগ গঠন করে। আরেকটি বিষয় বলবো, স্বাভাবিক অবস্থায় একটি পরমাণু আধান নিরপেক্ষ থাকে। আবার বলছি, স্বাভাবিক অবস্থায় একটি পরমাণু আধান নিরপেক্ষ থাকে, অর্থাৎ তার কোনো চার্জ নেই স্বাভাবিক অবস্থা। ধরো সোডিয়ামের কথা আমরা চিন্তা করি, যে সোডিয়াম তার সর্বশেষ শক্তি স্তরে ইলেকট্রন আছে 1টি, সোডিয়ামের পারমাণবিক সংখ্যা হলো 11, তার ভর সংখ্যা হলো 23, আমরা জানি একটি মৌলের পরমাণুতে যতগুলা ইলেকট্রন আছে ঠিক ততগুলা প্রোটন আছে। কি বলছি, যতগুলা ইলেকট্রন আছে ততগুলা কি আছে, প্রোটন আছে। তাহলে সোডিয়াম তার সর্বশেষ শক্তি স্তরে, আরেকটা যদি ব্যাখ্যা করে দেয়, আবার লিখি, ধরো সোডিয়াম তার পারমাণবিক সংখ্যা হলো 23, ভর সংখ্যা হলো, পারমাণবিক ভর হলো 13, পারমাণবিক সংখ্যা হলো 11। এটার ক্ষেত্রে তোমরা খেয়াল করে দেখো, সোডিয়ামের পারমাণবিক সংখ্যার আরেকটা নাম হলো প্রোটন সংখ্যা। পারমাণবিক সংখ্যাকে আমরা জেড দ্বারা প্রকাশ করি, পারমাণবিক সংখ্যাকে জেড দ্বারা, তাহলে পারমাণবিক সংখ্যা এটি আমরা প্রকাশ করি জেড দ্বারা, পারমাণবিক সংখ্যা 11, এটি প্রোটন সংখ্যা বলে। পারমাণবিক সংখ্যার আরেক নাম কি, প্রোটন সংখ্যা।
আর ইলেকট্রন সংখ্যা হলো ইলেকট্রন সংখ্যা, এটাকে আমরা আচ্ছা ইলেকট্রন সংখ্যা হলো 11। স্বাভাবিক অবস্থায় আমরা জানি একটি পরমাণুতে যতগুলা ইলেকট্রন আছে ততগুলা প্রোটন আছে। আবার বলছি, স্বাভাবিক অবস্থায় একটি পরমাণুতে যতগুলো ইলেকট্রন আছে ততগুলা প্রোটন আছে। আর নিউটন হলো নিউটন সংখ্যা আমরা কিভাবে বের করি? নিউটন n সমান সমান ভর সংখ্যা মাইনাস প্রোটন সংখ্যা, ভর সংখ্যা মাইনাস প্রোটন সংখ্যা। আমরা ভর সংখ্যাকে a দ্বারা প্রকাশ করি আর প্রোটন সংখ্যাকে z দ্বারা প্রকাশ করি। তোমরা খেয়াল করো, তাহলে ভর সংখ্যা হলো 23 আর প্রোটন সংখ্যা হলো 11। 23 থেকে 11 বাদ দিলে 2, অর্থাৎ সোডিয়ামের নিউটন সংখ্যা হলো 12। সোডিয়ামের নিউটন সংখ্যা হলো 12, ইলেকট্রন সংখ্যা হলো 11, প্রোটন সংখ্যা হলো 11। ইলেকট্রন সংখ্যা 11, প্রোটন সংখ্যা 11। স্বাভাবিক অবস্থায় একটি পরমাণুতে যতগুলা প্রোটন থাকে অর্থাৎ ধনাত্মক চার্জ থাকে, ঠিক ততগুলা ইলেকট্রন থাকে, মানে ঋণাত্মক চার্জ থাকে। তো যতগুলা প্লাস ততগুলা যদি মাইনাস থাকে, তো প্লাস মাইনাস পরস্পরকে নিষ্ক্রিয় করে দেয়, নাকচ করে দেয়। এই জন্য পরমাণু চার্জ নিরপেক্ষ থাকে, অর্থাৎ পরমাণু চার্জহীন থাকে। ধরো আমরা সোডিয়ামের সর্বোচ্চ শক্তি স্তরে টোটাল ইলেকট্রন আছে 11টি, প্রোটনও আছে 11টি। ইলেকট্রন আছে কতগুলা? ইলেকট্রন আছে সোডিয়ামের ইলেকট্রনের 11 আর প্রোটন আছে, ধরো প্রোটন আছে 11। খেয়াল করে দেখো, প্রোটন আছে 11, ইলেকট্রন 11, প্রোটন 11। একটি ইলেকট্রন যদি সোডিয়াম দান করে দেয়, একটি ইলেকট্রন দান করে দিল, তাহলে সোডিয়ামের ইলেকট্রন সংখ্যা কত থাকবে? একটি ইলেকট্রন দান করলে 10। তা প্রোটন দান করা যায় না, কারণ প্রোটন পরমাণুর কেন্দ্রে থাকে। তাহলে এখানে সোডিয়াম তার একটি ইলেকট্রন দান করলে ইলেকট্রন সংখ্যা থাকলো 10টা, প্রোটন কিন্তু 11টা আছে। বলতো এখন কি পরমাণুটি চার্জ নিরপেক্ষ আছে? কারণ সোডিয়ামের ইলেকট্রন সংখ্যা কমে গেছে, অর্থাৎ ইলেকট্রন হলো 10টা, প্রোটন হলো 11টা, অর্থাৎ প্রোটন সংখ্যা বেশি আছে, অর্থাৎ প্লাসের সংখ্যা বেশি। তাই সোডিয়াম ধনাত্মক চার্জে চার্জিত। প্লাস সংখ্যা বেশি থাকার কারণে সোডিয়াম ধনাত্মক চার্জে চার্জিত। ইলেকট্রন সংখ্যা কম, মাইনাস কম, প্লাস বেশি, তাই সোডিয়াম ধনাত্মক চার্জে চার্জিত। আবার আমরা যদি চিন্তা করি যে ক্লোরিনের পারমাণবিক সংখ্যা হলো 17, ভর সংখ্যা হলো 23। তাহলে এখন আমরা জানি পারমাণবিক সংখ্যা যতগুলো আছে প্রোটন সংখ্যা ততগুলো, তার মানে লিখতে পারি সোডিয়ামের ইলেকট্রন সংখ্যা আছে 17, তাহলে প্রোটন সংখ্যা কত আছে? 17। ধরো সোডিয়াম এর সর্বোচ্চ শক্তি স্তরে একটি ইলেকট্রন আছে, সোডিয়াম 7টি ইলেকট্রন আছে। সোডিয়াম যদি একটি ইলেকট্রন গ্রহণ করলে 18 হবে, আর প্রোটন সংখ্যা ঠিক থাকবে। এখন সোডিয়ামের কি বেড়ে গেল? সোডিয়াম এর সর্বোচ্চ শক্তি স্তরে 7টি ইলেকট্রন আছে, সেই একটি ইলেকট্রন যদি গ্রহণ করে তাহলে কয়টি হলো? 8টি, অর্থাৎ 2, 8, 8। সোডিয়ামের ইলেকট্রন সংখ্যা হলো 18টি, প্রোটন সংখ্যা হলো 17টি। তাহলে সোডিয়ামের কি বেশি আছে? তোমরা বলবা ইলেকট্রন, অর্থাৎ মাইনাস বেশি আছে। মাইনাস বেশি থাকলে ক্লোরিন ঋণাত্মক চার্জে চার্জিত হয়, আর সোডিয়াম প্রোটন বেশি আছে, সেই জন্য সে ধনাত্মক চার্জে চার্জিত হয়। তো বন্ধন গঠনের সময় মৌলগুলো ইলেকট্রন দান করে হোক, গ্রহণ করে হোক, শেয়ার করে হোক, তার নিকটবর্তী যে নিষ্ক্রিয় গ্যাস আছে তাদের ইলেকট্রন বিন্যাস অর্জন করে তারা স্থিতিশীল হয়। ঠিক আছে, এইভাবে মৌলগুলো ইলেকট্রন স্বাভাবিক অবস্থায় তাদের পরমাণুতে ইলেকট্রন প্রোটনের সংখ্যা সমান থাকে। তো কোনো কারণে ইলেকট্রন সংখ্যা বেড়ে গেলে, মাইনাস যদি বেড়ে যায়, তাহলে পরমাণু ঋণাত্মক চার্জে চার্জিত। আবার কোনো কারণে যদি প্লাসের সংখ্যা বেড়ে যায়, তাহলে পরমাণু ধনাত্মক চার্জে চার্জিত। এইভাবে পরমাণুতে ধনাত্মক এবং ঋণাত্মক চার্জে চার্জিত হয়ে নিকটবর্তী নিষ্ক্রিয় গ্যাসের মতো কাঠামো অর্জন করে তারা যৌগ গঠন করে। তো প্রিয় শিক্ষার্থী, সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আগামী ক্লাসে আবার দেখা হবে। খুদা হাফেজ।